গত বছর আমি বধ নামে একটি মুভি এক্সপ্লেন করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম শম্ভুনাথ মিশ্রা নামে একজন সাধারণ শিক্ষক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারই ঘরের মধ্যে এক ব্যক্তির খুন করে বডি কেটে টুকরো টুকরো করে জ্বালিয়ে দিয়েছিল। এমনকি প্রমাণ মেটাতে ওই ব্যক্তির হাড়গুলো গম ভাঙানোর মেশিনে দিয়ে গুঁড়ো করে ফেলে দিয়েছিল। সেই শম্ভুনাথ মিশ্রা এবার একজন কারারক্ষী হিসেবে ফিরে এসেছে। এবার কারাগারে সে কী করবে সেটাই আমরা এই মুভির গল্পে দেখব। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি বধ 2 এর কথা। মুভির প্রথমে আমাদের দেখানো হয় পুলিশ মঞ্জু নামে একটি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। মূলত মঞ্জু একটি ধর্মশালাতে কাজ করত। কিছুদিন আগে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এক ছেলে আর এক মেয়ে এখানে সে আশ্রয় নিয়েছিল। পুলিশের ধারণা মঞ্জু তাদের স্বর্ণ এবং টাকার লোভে একটি টিফিন ক্যারিয়ার দিয়ে তাদের মাথায় আঘাত করে দুজনকেই খুন করেছে। কোর্টেও তাই প্রমাণিত হলে কোর্ট মঞ্জুর 28 বছরের কারাদণ্ড দেয়। আর সিন চলে যায় বহু বছর পর। মঞ্জুর বয়স হয়েছে, এখনও তার সাজা শেষ হয়নি, তবে কিছুদিনের মধ্যেই সে মুক্তি পাবে। বহু বছর একই জেলে থাকায় মঞ্জুর এখানে একটা নেটওয়ার্কও তৈরি হয়ে গেছে। আবার এখানে এক কারারক্ষীর সাথে তার খুব ভালো সম্পর্ক। এক কথায় বলতে গেলে একে অন্যকে পছন্দ করে। আর তারই সহযোগিতায় মঞ্জু ভিতরে বসেই গোপনে প্রয়োজনীয় মালামাল সাপ্লাই দিয়ে এখানে ব্যবসা করে। আজও কিছু অর্ডার পাওয়ায় মঞ্জু কারারক্ষী শম্ভুনাথ মিশ্রাকে কল করে সেই বিষয়টা জানিয়ে দেয়। অন্যদিকে আগের সুপারিনটেন্ডেন্টের ট্রান্সফার হয়েছে। নতুন সুপারিনটেন্ডেন্ট হিসেবে প্রকাশ সিং আজই যোগদান করছে। এখানে প্রকাশের বিষয় জানিয়ে রাখি, প্রকাশ নিচু জাতের মানুষদের একদমই পছন্দ করে না, তাদেরকে একটু এড়িয়ে চলে। প্রকাশ আসা মাত্রই শম্ভু বেশ কিছু ফাইল সিগনেচার করিয়ে নেয়। এর মধ্যে সাবেক সুপারিনটেন্ডেন্ট থাকতে তার বাংলোর পাশে একটি ব্যারাক নির্মাণের প্রপোজাল দিয়েছিল। প্রকাশ জানার পর ফাইলটি সাইন করে দেয় ঠিকই, কিন্তু আপাতত কাজ করতে নিষেধ করে। প্রকাশের কথা কোন জাতের কি এসে কাজ করবে কে জানে, তাই তোমাদের যা করার আমার যাওয়ার পর করবে। সিন চলে যায় রাতে। কথা মতো শম্ভু মঞ্জুর সাথে দেখা করতে আসায় এক নারী কারারক্ষী মঞ্জুকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেয়। মূলত এত বছর যাবৎ মঞ্জু আর শম্ভুনাথ এভাবেই গোপনে দেখা করে আসছে। এখানে ইট কেটে তারা ছোট্ট একটি চেম্বারও তৈরি করে রেখেছে, যার ভিতর দিয়ে তারা মালামাল দেয়া নেয়া করে। তবে শম্ভু এবার মঞ্জুকে সাবধান করে দেয় যে নতুন সুপারিনটেন্ডেন্ট এসেছে, সে অনেক স্ট্রিক্ট, তোমার এসব আর চলবে না, তোমার যা কিছু আছে সব কিছু লুকিয়ে রেখো। তাদের কথার মধ্যে আমরা এটাও জানতে পারি তারা দুজনেই দুজনকে খুব বেশি পছন্দ করে। আবার আজ শম্ভুনাথের জন্মদিন ছিল, তো মঞ্জুর সাথে কথা বলে শম্ভু কারাগারের সবজির ক্ষেত থেকে বেশ কিছু টাটকা সবজি তুলে নেয়। আর এটা সে মাঝে মধ্যেই করে। জেলের অন্য সবাই বিষয়টি ভালো করে জানে, তবে এখানে এক কারারক্ষী আছে, সে এটা একদম পছন্দ করে না। আর এটা একদমই স্বাভাবিক, একজন সুবিধা নিবে অন্যজন পাবে না, এটা অনেকে পছন্দ করে না। তাই শম্ভু যখনই সবজি নিয়ে বের হতে চায়, সে চেক করার বাহানায় স্ক্রুড্রাইভার দিয়ে মাঝে মধ্যে সবজিগুলোর উপর এমনভাবে আঘাত করে যে সবজিগুলো বিক্রির আগে নষ্ট হয়ে যায়। এই বিষয় নিয়ে শম্ভুর সাথে তার মাঝে মধ্যে ঝামেলা বাঁধে। আজও সেই ঝামেলা শেষ করে শম্ভু সবজি নিয়ে যায়। শম্ভুর পাশে একটি সবজির দোকান আছে, তবে এত রাত হয় সবজিগুলো শম্ভু তার ব্যারাকের একটি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। সকাল হতে প্রকাশ সবার সাথে কথা বলছিল, তখনই খান নামে এক কারারক্ষী একটি ফুলের তোড়া আর এক বোতল বিদেশি মদ নিয়ে আসে। মূলত এখানকার এমএলএর নাম রামচন্দ্র, তার ছোট ভাইয়ের নাম কেশব এই জেলেই আছে। যদিও সে ইচ্ছা করলে তার ভাইকে বের করতে পারে, তারপরও রাজনৈতিক সেফটির জন্য জেলের মধ্যেই রেখেছে, কিন্তু বাইরে থেকে সব নিয়ন্ত্রণ করে। সেজন্য সুপারিনটেন্ডেন্টকে খুশি করার চেষ্টা করছে। তবে প্রকাশ এসব একদমই পছন্দ করে না, তাই এসব গিফটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে খানকেও সাবধান করে দেয় যে যতদিন আমি আছি জেলের মধ্যে এসব চলবে না। এর মধ্যে বেশ কিছু নারী কয়েদিকে নতুন জেলে আনা হয়েছে। এর মধ্যে নায়না নামে একটি মেয়েকেও দেখা যায়। অনেক কয়েদি আছে তারা মাঝে মধ্যে কারাগারে আসা যাওয়া করে, তাই তারা অনেক কিছুতে অভ্যস্ত। কিন্তু নায়না প্রথম আসায় এই সব কিছু সে মানতে পারছিল না। নায়নার পরিস্থিতি বুঝতে পেরে এখানে নারী কারারক্ষী রজনী নায়নার সাথে কথা বলে নায়নার পুরো বডি চেক করে। এরপর অন্য আসামিদের মতো নায়নাকে ভিতরে পাঠানো হয়। ঢোকার সময় মঞ্জুরও চোখ পড়ে নায়নার উপর। আর এরপর মঞ্জু এটাও লক্ষ্য করে নায়না অন্যদের থেকে একটু দূরে একা বসে আছে। মঞ্জু অন্যদের সাথে কথা বলেও জানতে পারে নায়না মূলত একটি ব্যাংকে কাজ করত। সেখানে ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতি জেনে যাওয়ায় নায়নার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এরপর রাতের বেলা মঞ্জু সেই কারারক্ষীর সাথে বসে ড্রিঙ্ক করছিল। মূলত এটা তারা মাঝে মধ্যেই করে। আর এই কারারক্ষীর নাম হচ্ছে রানী। রানী যখনই নাইট ডিউটি পড়ে মঞ্জুর সাথে এইভাবেই আড্ডা দেয়। কয়েকদিনের মধ্যেই মঞ্জু রিলিজ হবে। এত বছর একসাথে থেকেছে,
রানীও এই জন্য মঞ্জুর কাছে জানতে চাইছে এখান থেকে বের হয়ে মঞ্জু কি করবে। আবার এত বছর একসাথে থাকার পরও রানীর মধ্যে একটাই প্রশ্ন কাজ করছে, মঞ্জুর বিরুদ্ধে যে 2টি খুনের অভিযোগ তোলা হয়েছিল সেটা কি আদৌ সত্যি? মঞ্জু কি তাদেরকে খুন করেছিল? অবশ্য মঞ্জু বোঝানোর চেষ্টা করে যে আমি খুন করলে কি আর না করলে কি, সাজা তো পুরোই খাটতে হয়েছে, তাই এসব কথা বলে আর লাভ নেই। পরবর্তী দিন সকাল হতেই আজ কোর্টে যাদের কেসের হিয়ারিং আছে তাদেরকে ডাকা হয়, আর এদের মধ্যে কেশবকে দেখা যায়। ন্যায়নার কেসের হিয়ারিংও আজই ছিল। এদিকে কেশব যখন প্রিজন ভ্যানে উঠতে যাবে, পাশেই 2টি কুকুর ছানা দেখতে পেয়ে নিজ হাতে ছানাগুলোকে তুলে নেয়, আর এরপর আদর করতে করতে 2টি ছানাকে প্রিজন ভ্যানে 2টি চাকার নিচে রেখে দেয়। ন্যায়না প্রিজন ভ্যানের ভিতর থেকে কর্মকাণ্ড লক্ষ্য করছে। ন্যায়না বুঝতে পারছে বাচ্চা দুটোকে চাকার নিচে রাখা হচ্ছে। আর কেশব সে চাহনীয় কেমন যেন উদ্ভট, তাই ন্যায়না যথাসম্ভব নিজেকে সেভ করার চেষ্টা করছিল। রজনীয় বিষয়টা স্পষ্টই বুঝতে পারছে। ওঠার পরই কেশব প্রিজন ভ্যানটি ছাড়তে বলে, আর ভ্যানটি ছাড়া মাত্রই 2টি ছানায় সেখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যে তারা কোর্টে পৌঁছে যায়। একে একে সব আসামিদেরকে নামানো হচ্ছিল। সবাইকে নামানোর পর রজনী যখন নামতে যাবে তখনই কেশব রজনীর হাত ধরে রজনীকে তার পাশে বসায় এবং ন্যায়নার বিষয় জানতে চায়। রজনীর সে বিষয় আগে থেকে জানে, তাই রজনী কিছু বলতে চাচ্ছিল না। কিন্তু কেশব একসময় রজনীর মেয়ের বিষয় জানতে চায় যে তোমার মেয়েটা ভালো আছে তো। রজনীও বুঝতে পারে ও থ্রেট দিচ্ছে, তার সাথে রজনীকে কিছু টাকাও দেয়। রজনীও ভালো করে জানে যে কেশব বিরুদ্ধে যাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে একসময় ন্যায়নার নামটা বলে দেয়। এদিকে ন্যায়নার পক্ষের আইনজীবী ন্যায়নাকে বেল করানোর জন্য সকল তথ্য পাওয়া নিয়ে এসেছে। ন্যায়নাও খুশি, কারণ আজ সে বেল পাবে। তবে এই বিষয়টি জানার পর ন্যায়নার আইনজীবীকে ডেকে স্পষ্ট করে বলে দেয় ও যেন কোনোভাবে আজ বেল না পায়, মানে ন্যায়নাকে সে জেলে রাখতে চাচ্ছে। এই জন্য সেদিন আর ন্যায়নার বেল হয়নি। অন্যদিকে প্রকাশ যোগদান করার পরই নারীদের সেল পর্যবেক্ষণ করতে আসে। প্রথমে সবার উদ্দেশ্যে বলে দেয় যে আমার সার্ভিস জীবনে আমি অনেক কয়েদির জীবন পরিবর্তন করে দিয়েছি। আমি যতদিন থাকবো আশা করি আপনাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। সাথে এখানে কয়েদিদের কমপ্লেনের বিষয়ে বলে যে আমি শুনেছি আপনারা অনেক কমপ্লেন করেছেন। যদি সরাসরি বলতে সাহস না পান কাগজের মধ্যে লিখে কমপ্লেন বক্সে ফেলে দিবেন, আমরা সব সমাধান করার চেষ্টা করব। রাতের বেলা মঞ্জু ঘুমাতে যাচ্ছিল, তখনই ন্যায়নার কান্নার শব্দ পেয়ে মঞ্জু ন্যায়নার কাছে জানতে চায় তোমার না আজ বেল হওয়ার কথা ছিল, কি হয়েছে? ন্যায়না শুধু বলে আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। মঞ্জুর কথা এখানে এসে সবাই একই কথা বলে, কিন্তু ন্যায়না প্রচণ্ড ভয় পাচ্ছে। তার সাথে কি হবে, তার লাইফের কি হবে, সেই অনিশ্চয়তায় সে ভুগছে। মঞ্জু সান্ত্বনা দিতে পারছে না, কারণ এখানে তো কারো কোনো হাত নেই। পরবর্তী দিন পুরুষ সেলে কেশব লক্ষ্য করে একজন বৃদ্ধ ব্যক্তি তাদের সেলের পাশে যে হাউস আছে সেখানে কাপড় ওয়াশ করছে। মূলত বেশ কিছুদিন আগেও এই বৃদ্ধকে বলেছিল সে যেন কখনোই তাদের এই হাউসের কাছে এসে কাপড় না ধয়, তারপরও সে এখানে এসে কাপড় ওয়াশ করছে। তাই কেশব প্রথমে তাকে ডাকে, কিন্তু বৃদ্ধ ব্যক্তি কানে খুব কম শুনতে পায়, যে জন্য আসছিল না। কেশব একসময় একটি গ্লাস ছুঁড়ে মারলে লোকটি কেশবের কাছে আসে। কেশবও তাকে কোনো কথা না বলে তাকে ইচ্ছামতো পেটাতে শুরু করে। কারারক্ষীরাও পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তারা ভালো করে জানে যে কেশবের বিরুদ্ধে গেলে হয়তোবা ভিতরে তারা ক্ষমতা দেখাতে পারবে, কিন্তু বাইরে কেশবের ভাইয়ের রাত চলে, সেখানে তারা বিপদে পড়বে। তাই সবকিছু দেখার পরও তারা না দেখার ভান করছে। কিন্তু প্রকাশ এসে পড়ায় কেশব ওই বৃদ্ধ ব্যক্তিকে ফেলে চলে যায়। প্রকাশও বুঝতে পারছে সে সুপারিনটেন্ডেন্ট হওয়া সত্ত্বেও ভিতরে সবকিছু কেশবরা নিয়ন্ত্রণ করে। কেশবের এমন কর্মকাণ্ডের জন্য প্রকাশ কেশবকে আলাদা একটি সেলের মধ্যে আটকে রাখে, কিন্তু পরক্ষণেই কমিশনার কল আসে, কারণ কেশবকে আটকে রাখার খবর কেশবের ভাই পর্যন্ত পৌঁছে গেছে। প্রকাশকেও কেশবকে ছেড়ে দিতে বাধ্য হয়। সিন চলে যায় রাতে। কেশবের জন্য জেলের মধ্যেই আলাদা একটি রুমের ব্যবস্থা করা আছে, সেখানে তার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে। খানেরও এই সেলের ডিউটি ছিল, তাই খান কেশবের সাথে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই কেশব প্রকাশকে কল করে এবং প্রকাশের স্ত্রী এবং প্রকাশের বোনকে নিয়ে আজে বাজে কথা বলে, কারণ প্রকাশ দিনের বেলায় কেশবকে আজ আটকে রেখেছিল। কেশব এখন তার প্রতিশোধ নিচ্ছিল, কিন্তু প্রকাশ এগুলো সহ্য করতে না পেরে একাই জিপ নিয়ে জেলে চলে আসে। খানকে দরজা খুলতে বললে খান যখন দরজা খুলছিল প্রকাশ স্পষ্টই বুঝতে পারে খানও তার সাথে ড্রিঙ্ক করেছে। তবে খান প্রকাশকে বোঝানোর চেষ্টা করছিল যাই করুন না কোনো চিন্তাভাবনা করে করবেন, কিন্তু প্রকাশ এসব না শুনে কেশবকে এলোপাতাড়ি মারতে শুরু করে। ঘুষি মারতে গিয়ে একসময় আংটিতে আঘাত পায়। প্রকাশ তার হাত থেকে আংটিটা খুলে ফেলে। এরপর কেশবকে পিটিয়ে রক্তাক্ত করে প্রকাশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই রাতেই মঞ্জু ঘুমাতে যাওয়ার আগে লক্ষ্য করে ন্যায়না সেলের মধ্যে নেই। ন্যায়নাকে না দেখে মঞ্জুর বেশ সন্দেহ হয়, তাই মঞ্জু ওয়াশরুমের কথা বলে রানীকে দিয়ে সেল খুলিয়ে বাইরে এসে ন্যায়নাকে খুঁজতে শুরু করে। আর পরবর্তী দিন সকাল হতে জানা যায়
কেশবকে জেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতে যারা ডিউটিতে ছিল বা সকালে যে শিফটে ডিউটি এসেছে তারা সবাই পুরো জেলের চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও কেশবের কোনো চিহ্ন নেই। এমনকি কেশবের সেলটাও ভিতর থেকে আটকানো ছিল। তাহলে কেশব কোথায় গেল? প্রকাশও স্পষ্ট বুঝতে পারছে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে, তাই প্রকাশ সবাইকে উদ্দেশ্য করে বলে দেয় যে আমি নিশ্চিত আমাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে, যার যার চাকরি বাঁচাতে যতটুকু প্রয়োজন ততটুকুই বলবে, অতিরঞ্জিত কোনো কিছু বলার প্রয়োজন নেই। আর ইন্সপেক্টর অতীত সিংকে এই ঘটনার তদন্ত করতে জেলে পাঠানো হয়। অতীত প্রথমে প্রকাশের সাথে দেখা করে। প্রকাশ ও শম্ভুনাথকে ডেকে অতীতকে পুরো জেলের সবকিছু দেখাতে বলে এবং যা কিছু প্রয়োজন সবকিছু প্রোভাইড করতে বলে। কথা মতো শম্ভুনাথ অতীতকে জেলের মধ্যে নিয়ে যায়। অতীত প্রথমেই কেশবকে রাখার সেলটি পরিদর্শন করে এবং ঘরের মধ্যে অবস্থা দেখে স্পষ্টই বুঝতে পারে গত রাতে এখানে ফাইট হয়েছে। আবার গত রাতে যেহেতু খান এখানে ডিউটিতে ছিল, তাই অতীত খানের সাথে কথা বলে এবং জানতে চায় গত রাতে কী হয়েছিল শুরু থেকে আমাকে বলুন। খানও গত রাতের ঘটনা সেভাবেই বলে যেভাবে ঘটেছিল। মানে প্রকাশ রাগ করে নিজেই জিপ নিয়ে জেলে এসেছিল, সে দরজা খুলে দেয়, বারণ করা সত্ত্বেও কেশবকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। এরপর একে একে অন্য কারারক্ষীদের থেকেও জবানবন্দি নেয় যে তারা কী কী দেখেছিল বা কী কী হয়েছিল। অতীত এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখানে থেকে সবার জবানবন্দি নিচ্ছে। কেশবের সাথে যে সকল ছেলেপেলে থাকতো তাদের মধ্যে একজন কেশবের বিষয়েও জানায় যে ও কেমন স্বভাবের ছিল, আর মেয়েদের দেখলে ওর মধ্যে অন্যরকম একটা কিছু কাজ করত। এমনকি ন্যায়নার কথাও বলে যে ন্যায়নাকে নতুন পেয়ে ন্যায়নার আশেপাশে যাওয়ারও খুব চেষ্টা করছিল। অতীত ধারণা করে ন্যায়না হয়তো বা এই বিষয়ে কিছু জানতে পারে, তাই অতীত ন্যায়নার সাথে কথা বলে। ন্যায়না জানায় কেশবকে আমি আগে থেকে জানতাম না, সেদিন যখন আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই আমি প্রথম ওকে দেখেছিলাম, আর আমাকে দেখে কেমন যেন উদ্ভটভাবে তাকাচ্ছিল। এছাড়া তার বিষয়ে আমি কিছুই জানি না। শম্ভুনাথ অতীতকে বোঝানোর চেষ্টা করছিল যে ন্যায়না যেমনটা বলছে হয়তো সত্যি বলছে। অতীত ওই দিন রাতের বেলা নাইট ডিউটিতে যারা ছিল তাদের সাথে কথা বলে এবং জানতে চায় প্রকাশ স্যার কি মাঝে মধ্যে এমনটা আসে। কারারক্ষীরা জানায় কখনই আসে না, ওই দিনই প্রথম এসেছিল। অতীত আরও জানতে চায় ওই রাতে ডিউটির বাইরে অন্য কেউ কি জেলের মধ্যে প্রবেশ করেছিল বা ভিতরে কেউ থাকে। তখন কারারক্ষীদের ভিতর থেকে শম্ভুনাথের সাথে যে কারারক্ষীর ঝামেলা ছিল ওই কারারক্ষী বলে যে শম্ভুনাথের ডিউটি শেষ হয়ে যাওয়ার পরও শম্ভুনাথ ওই রাতে এখানে এসেছিল। অবশ্য অন্যরা বলে যে আসলে শম্ভুনাথ মাঝে মধ্যে এমন আসে, অনেক টাকা পয়সা ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিল, সেই টাকা শোধ দিতেই উনি ডিউটির বাইরেও এখানে ওখানে কাজ করে। জেলের মধ্যে বেশ কিছু সবজির বাগানও করেছে, মাঝে মাঝে রাতের বেলা সেখান থেকে সবজি নিয়ে পাশে তার দোকানে বিক্রি করে। ওই দিনও এ কারণে এসেছিল। অতীত ওই রাতের পুরো ঘটনা জানতে চায়। তখন ওই সদস্যরা জানায় তারা যখন রাতের বেলা মেইন গেটের দায়িত্ব পালন করছিল তখন শম্ভুনাথ ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল। প্রথমজন শম্ভুনাথকে দেখে ছেড়েই দিচ্ছিল, কিন্তু অন্যজন যার সাথে শম্ভুনাথের সবসময় বাদাবাদি থাকে সে স্ক্রুড্রাইভার নিয়ে এসে শম্ভুনাথের সবজির বস্তার মধ্যে বারবার আঘাত করছিল, যে জন্য শম্ভুনাথ একসময় রাগ করে তার হাত থেকে স্ক্রুড্রাইভারটি নিয়ে নিজেই তার সবজির মধ্যে এলোপাতাড়ি কোপায় যে তোমার কি মনে হয় আমি সবজির বস্তার মধ্যে অন্য কোনো মানুষ পার করে দিচ্ছি? তবে এইখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, শম্ভুনাথ ওই বস্তার মধ্যে কোপানোর সময় স্ক্রুড্রাইভারটা যখন বের করছিল তখন মনে হচ্ছিল কিছু একটা লেগে আছে, শম্ভুনাথ সেটা মুছে দেওয়ার চেষ্টা করছে। এমনকি ওই কারারক্ষীকে সেটা না দেখিয়ে স্ক্রুড্রাইভারটা সরিয়ে রাখে। এরপর ভ্যান নিয়ে বাইরে চলে যায়। তবে কিছু দূর যাওয়ার পর শম্ভুনাথ লক্ষ্য করে কারারক্ষীরা উকি দিয়ে তাকে দেখছে, তাই শম্ভুনাথ তার ভ্যান রেখে ওই সদস্যদের সাথে ড্রিঙ্ক করতে ভিতরে যায়। এদিকে দেখা যায় শম্ভুনাথের ভ্যান থেকে ফোটায় ফোটায় কিছু নিচে পড়ছে, আর একটি কুকুর এসে সেগুলো চেটে পুটে খাচ্ছে। এই জন্য শম্ভুনাথ দ্রুত তার ভ্যানটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়, আর সেখানে নিয়ে চেক করে দেখে বস্তার সাথে রক্ত লেগে আছে, নিচে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। আশেপাশের কোয়ার্টারের মধ্যে লাইট জ্বলছিল, তাই শম্ভুনাথ এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেখান থেকে চলে যায়। কারারক্ষীদের কাছে ওই রাতের পুরো ঘটনা জানার পর অতীত শম্ভুনাথের দোকানে যায়, যেখানে শম্ভুনাথের দোকানের কর্মচারী দোকানের উপরই ঘুমাচ্ছিল। পাশেই শম্ভুনাথের একটি ফটো লাগানো রয়েছে। অতীত তার কাছে জানতে চায় শম্ভুনাথ শেষ কবে এসেছিল। ছেলেটি বল 4-5 দিন আগে। ভ্যানে করে বেশ কিছু সবজি নিয়ে এলো এবং আমাকে বলল যে যাও কোথা থেকে মদ নিয়ে আসো। যদিও এত রাতে আশেপাশে পাওয়া যাওয়ার কথা নয়, তারপরও শম্ভুনাথ তাকে দূরে গিয়ে হলেও 1 বোতল মদ জোগাড় করে আনতে বলে। এই জন্য সে মদের বোতল আনতে চলে যায়। তবে ফিরে এসে দেখে শম্ভুনাথ সেখানে নেই, কিছু সবজি সেখানে নামিয়ে দিয়ে চলে গেছে। তাই অতীতের এখানে সন্দেহ হয় যে ব্যক্তি মদের বোতল আনতে পাঠালো অথচ না নিয়ে চলে গেল কেন। এই জন্য অতীত শম্ভুনাথের কোয়ার্টারে যায়। শম্ভুনাথ মূলত ভিতরে বসে তখন ড্রিঙ্ক করছিল।
অতীতকে দেখা মাত্র শম্ভুনাথ ভিতরে এনে ড্রিঙ্কের অফার করে। এমনকি শম্ভুনাথের ঘরের মধ্যে ওই বড় ডিপ ফ্রিজটি দেখে অতীত জানতে চায় যে আপনি একা মানুষ, এত বড় ডিপ ফ্রিজ কী জন্য রেখেছেন। শম্ভুনাথ তখন জানায় সে জেলে এক কয়েদিকে সাহায্য করেছিল, পরবর্তীতে সেই কয়েদি যখন মুক্ত হয়েছে তাকে এই ফ্রিজটি গিফট করেছিল। কিন্তু শম্ভুনাথ যেখানে থাকতো সেখানে নিজের পয়সায় বিদ্যুৎ বিল দিতে হবে বলে সেই কোয়ার্টার এনে রেখেছে, যেন খরচটা সরকারের ঘরে যায়। এমনকি সেই ফ্রিজের থেকে বরফ নিয়ে আসে। কথায় কথায় অতীত জানায় যে আমি তো কাল চলে যাচ্ছি। শম্ভুনাথ জানতে চায় আপনি যে কাজে এসেছিলেন সেটা কি হয়ে গেছে। অতীত বলে সবাইকে তো জিজ্ঞাসাবাদ করেছি, শুধু আপনি বাকি। এটা শোনা মাত্র শম্ভুনাথ একটু চিন্তায় পড়ে যায়। শম্ভুনাথ বলে ঠিক আছে স্যার, বলুন আপনি কি জানতে চান। অতীত জানতে চায় যে ওই রাতে ডিউটি শেষ করে আপনি জেলে গিয়েছিলেন। শম্ভুনাথের কথা, হ্যাঁ আমি সবজি আনতে গিয়েছিলাম, আর এটা তো আমি মাঝে মধ্যেই যাই। কিন্তু অতীতের প্রশ্ন, আপনি সবজি সহ দোকানে এসেছিলেন, সেখানে এসে ওই ছেলেটিকে মদ আনতে বললেন, কিন্তু মদের বোতল না নিয়ে আপনি বাড়ি চলে এলেন, কী জন্য এসেছিলেন সেটা বলবেন। শম্ভুনাথ বলে স্যার আমার বয়স হয়েছে, বেশি সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। সারাদিন ডিউটি করি, রাতের বেলা 2 প্যাক খেয়ে নিজের মতো ঘুমিয়ে পড়ি। ওই রাতে আমি ওকে ড্রিঙ্ক আনতে পাঠিয়ে অনেক সময় অপেক্ষা করার পর ও না আসায় আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে ধৈর্য হচ্ছিল না, তাই আমি বাড়িতে চলে আসি, 2 প্যাক মেরে ঘুমিয়ে পড়ি। তবে অতীত এমন প্রশ্ন করায় শম্ভু অতীতকে একসময় বলে যে স্যার আপনার কি মনে হয় যে আমি সবজির বস্তার মধ্যে করে কেশবকে লুকিয়ে গেট পার করে বাইরে এনে ছেড়ে দিয়েছি। এটা একদমই অসম্ভব, কারণ আমি প্রতিবার যখন সেখান থেকে সবজি নিয়ে আসি তখন ওরা স্ক্রুড্রাইভার দিয়ে এমনভাবে মারে কোনো জীবিত ব্যক্তির পক্ষে বের হয়ে আসা সম্ভব নয়। তবে এরপরে শম্ভুনাথ ড্রিঙ্কের মধ্যে বরফ দিতে যখনই ওই ফ্রিজটা খোলে, ওই ফ্রিজের মধ্যেই কেশবের মৃতদেহটি দেখা যায়। মানে শম্ভুনাথ আসলেই সবজির মধ্যে কেশবের বডিটি নিয়ে এসে এখানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। সবশেষে অতীত শম্ভুর কাছে এটাও জানতে চায় যে মানলাম যে ও পালিয়ে গেছে, কিন্তু পালানোর দরকার কেন পড়ল, ভিতরে তো সবকিছু ওর নিয়ন্ত্রণে ছিল। শম্ভুনাথের কথা ওর ভাইয়ের নিয়ন্ত্রণেও ছিল, কিন্তু হয়তো বা ওর নিজের কোনো প্রয়োজনীয় সেখান থেকে পালিয়েছে। এরপর অতীত শম্ভুনাথের বাড়ি থেকে চলে যায়, আর পরবর্তী সকাল হতেই প্রকাশের সাথে দেখা করে। এমনকি ওই দিনের ঘটনার কথাও বলে, যে আমি শুনলাম ওই দিন দিনের বেলা কেশব একজন বৃদ্ধ ব্যক্তিকে মারধর করেছিল, সেজন্য আপনি ওকে সেলের মধ্যে আটকে রেখেছিলেন। এমনকি রাতের বেলা ওকে আপনি সেভাবেই মারধর করেছেন। প্রকাশের কথা, শুধু কেশব নয়, ওর মতো অনেক কয়েদিকে আমি আমার সার্ভিস জীবনে পিটিয়ে সোজা করেছি, এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু অতীতের কথা আপনি তো এটা বেআইনিভাবে করেছেন। প্রকাশও অতীতের সাথে এই কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাচ্ছে না, তাই প্রকাশ অতীতকে বলেই দেয় যে তোমার রিপোর্টে যদি 2-4 কথা লিখতে হয় আমার বিরুদ্ধে যা লেখা লিখে দাও, আর সেটা যদি না পারো তাহলে আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই জন্য অতীত তার ফোন বের করে রেকর্ডার অন করে প্রকাশকে তার স্টেটমেন্ট দিতে বলে। প্রকাশও জিদের বসে বলে যে আমি সজ্ঞানে ওই রাতে ওর সেলে গিয়ে ওকে ইচ্ছামতো পিটিয়ে রক্তাক্ত করেছি, আর এটাও বলছি যে ওকে যদি এখন আমি কোথাও খুঁজে পাই তাহলে ওকে আমি কেটে ফেলব। তো প্রকাশের এই জবানবন্দির ভিত্তিতে অতীত তার রিপোর্ট সাবমিট করায় প্রকাশকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর এরপরে শম্ভুনাথ সুযোগ বুঝে এক রাতে কেশবের বডিটিকে কোথাও মাটি চাপা দিয়ে দেয়। এমনকি এর কয়েকদিনের মধ্যে মঞ্জু জেল থেকে ছাড়া পায়। সিন চলে যায় এই ঘটনার 11 মাস পর। এক সকালে কমিশনার আর্জেন্ট অতীতকে তার অফিসে ডাকে এবং জানায় সুপারিনটেন্ডেন্টের বাংলোর পিছে মাটি খনন করতে গিয়ে সেখানে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটা হয়তো বা কেশবের হতে পারে। এই খবর এমিলের কাছে পৌঁছে গেছে, সে কমিশনারকে প্রেশার দিচ্ছে। তাই কমিশনার দ্রুত অতীতকে সেখানে গিয়ে তদন্ত করে দেখতে বলে যে আসলে সেখানে কি ঘটেছে। কথা মতো অতীত সেখানে পৌঁছে যায়। ফরেন্সিক সদস্যরা নমুনা সংগ্রহ করছিল, তবে তার মধ্যে অতীত লক্ষ্য করে মাটির মধ্যে একটি আংটি পড়ে আছে। অতীত সে আংটিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। এরপর অতীত কারাগারে যায়, আর কারাগারের মূল ফটকে গিয়েই রজনীকে দেখতে পায়। তবে রজনী অতীতকে দেখা মাত্রই একটু তড়িঘড়ি করে সেখান থেকে বাড়িতে চলে যায়। মনে হচ্ছিল রজনী কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অতীত কারাগার থেকে তার তদন্ত শুরু করে, আর এদিকে ফরেন্সিক ল্যাবের রিপোর্ট এসে পড়েছে। কমিশনার কল করে জানায় ওই কঙ্কাল কেশবেরই। সাথে কমিশনার মাত্র 3 দিনের সময় দেয়, যে এই কেস তুমি তখন হ্যান্ডেল করেছিলে, এখন 3 দিনের মধ্যে ওর খুনিকে ধরতে হবে, নয়তো 3 দিন পর তোমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিও। তো অতীত আবার শুরু থেকে সেই তদন্ত শুরু করে, যেমনটা সে 11 মাস আগে শুরু করেছিল। অতীত প্রথমেই খানকে ডাকে, আবার একই কথা জানতে চায় যে ওই রাতে কী ঘটেছিল। খানও ঠিক একইভাবেই বলে যেভাবে আগের বার সে বলেছিল। খানের জবানবন্দির মধ্যে খান বারবারই বলছে প্রকাশ ওই রাতে কেশবকে মারধর করেছিল, কিন্তু এখানে অতীতের সন্দেহটা হয়, কারণ কেশব তো মারা গিয়েছে। তাই কেশব বেল্ট নিয়ে খানকে মারতে শুরু করে এবং বলে
তুমি তোমার জবানবন্দিতে শুধুমাত্র বলেছ কেশবকে কিভাবে প্রকাশ পিটিয়েছে। তুমি এটা বলনি কেশবকে কিভাবে খুন করেছে। অতীতের কথা তুমি কাকে বাঁচানোর চেষ্টা করছো, সত্যিটা খুলে বলো। খানের কথা দেখুন স্যার, আমি সত্যি বলছি কেশবকে কে মেরেছে আমি জানি না, কারণ জেলার স্যার যখন বের হয়ে গিয়েছিল তখনও পর্যন্ত কেশব ভিতরে জীবিত ছিল। খান এবার ওই রাতের সেই ঘটনার কথা বলে যেটা সে আগের বার বলেনি। খান বলে সুপারিনটেন্ডেন্ট স্যার সেখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি কেশব ভাইকে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলাম, আর কেশব ভাই আমাকে বাইরে পাঠিয়ে দিয়ে রজনী ম্যাডামকে কল করেছিল। আমি বাইরে বসে সব কিছু শুনছিলাম। সে রজনী ম্যাডামকে ফোন করে বলছিল যে আমি কিছুক্ষণের মধ্যে আসছি, সব কিছু রেডি করুন। মনে হচ্ছিল রজনী ম্যাডাম রাজি হচ্ছিল না। কেশব ভাইয়া তখন বলছিল আমি এক কথা বারবার বলতে পারবো না। খান বলে আমি কেশব ভাইয়াকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছিলাম যে এত বড় ঘটনা হয়ে গেছে, এখন আপনি কোথাও যাবেন না। তারপরও কেশব ভাইয়া মাত্র 1 ঘন্টা কথা বললে বাধ্য হয়ে আমি পিছের দিকে গেট খুলে দিই। এরপর আমি কেশব ভাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকি। আর এভাবে 3 ঘন্টা অপেক্ষা করার পর কেশব ভাই ফিরে না আসায় আমি ভেবেছিলাম সে হয়তো পালিয়ে গেছে। তাই আমি তার সেলের মধ্যে সব কিছু আবার ঠিকঠাক করে রেখে সেলটা বাইরে থেকে তালা মেরে চলে যাই। অতীতের কথা তুমি আগে কেন এগুলো বলনি? খান বলে আগে কিভাবে বলবো? আমি কিছু বললে কি আমার চাকরি থাকতো? আপনার রিপোর্টে সুপারিনটেন্ডেন্ট স্যার পর্যন্ত সাসপেন্ড হয়ে গেছে। আমি কি আমার ডিউটিতে আর জয়েন করতে পারতাম? এই জন্য আমি বলিনি। খান যেমনটা বলছে ওই রাতে কেশব রজনীর সাথে দেখা করতে গিয়েছিল। তাই অতীত রজনীর বাড়িতে গিয়ে রজনীর সাথে দেখা করে। অতীত রজনীর কাছে জানতে চায় কেশব যেদিন গায়েব হলো ওই দিন আপনাকেও ফোন করেছিল, আপনাদের মধ্যে কি কথা হয়েছিল। রজনী বলল ন্যানাকে খুঁজছিল, যে মেয়েটার সাথে আপনি আমার ক্যাবিন রুমে কথা বলেছিলেন। কারণ ন্যানাকে দেখার প্রথম দিন থেকেই কেশব ন্যানার পিছে পড়েছিল। ওই দিন দিনের বেলা সারা দিন ও আমাকে কল করেছে। এমনকি রাতের বেলা আমি যখন ডিউটি শেষ করে বাড়ি চলে আসব তখনও আমাকে বারবার কল করে বিরক্ত করছিল। আর রাতের বেলা শেষ পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় আমাকে কল করে ন্যানাকে প্রস্তুত করে ডিসপেন্সারি পর্যন্ত নিয়ে যেতে বলে। রজনী বলে বাধ্য হয়ে আমি ওই রাতে ন্যানাকে সেল থেকে বের করে ওই ঘর পর্যন্ত পৌঁছে দিই। এরপর কেশব এলে আমি ওদেরকে রুমের মধ্যে রেখে আমার ক্যাবিনে এসে অপেক্ষা করছিলাম। কিন্তু আমার মধ্যে টেনশন কাজ করছিল, তাই আমি আবার সেখানে ফিরে যাই। গিয়ে দেখি নায়না বাইরে বসে আছে। কেশব যে গেট দিয়ে এসেছিল সেই গেটটাও খোলা। এই জন্য আমি দ্রুত ওই গেটটা তালা দিয়ে নায়নাকে সেখান থেকে নিয়ে চলে আসি। ওকে ওর সেলে রেখে আমি বাড়িতে ফিরে যাই। ওই রাতের ঘটনার কথা শোনার পর অতীত শুধু বলে যে আপনি একজন মহিলা হয়ে কাজটা করলেন, আপনার বিন্দুমাত্র লজ্জা করল না? রজনী তখন তার স্বামীর ফটোটি দেখায় যে আমার স্বামী ওদের হাতে মারা গিয়েছিল। এমনকি আমার স্বামী মারা যাওয়ার পর কেশবের কথা মতো আমার নিজেকেও বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়েছে। ও আমাকে পর্যন্ত ছাড়েনি। আর ন্যানাকে প্রথম যেদিন ও দেখেছিল সেদিন ও আমাকে 2 বার থ্রেট দেয়। এমনকি শেষ পর্যন্ত ও আমাকে বলেই বসে যে হয় ন্যানাকে ম্যানেজ করে দিতে হবে, নয়তো আমার মেয়েকে দিতে হবে। একজন মা হয়ে আমার মেয়েকে বাঁচানোর জন্যই আমি এই কাজটি করেছি। তার মানে রজনী যেমনটা বলছে ন্যানারই সবশেষ কেশবের সাথে দেখা হয়েছিল। তাই ওই রাতের আসল ঘটনা জানার জন্য অতীত ন্যানার সাথে দেখা করতে একটি জুয়েলারি শপে যায়। কারণ ন্যানা এই জুয়েলারি শপে কাজ করত। অতীত লক্ষ্য করে অতীতকে দেখা মাত্রই ন্যানা কেমন যেন একটা চিন্তায় পড়ে গেছে। তাই অতীত ন্যানাকে বলে যে আমি কি জন্য এখানে এসেছি তুমি ভালো করে বুঝতে পারছো। অতীত ন্যানার সাথে এখানে কথা না বাড়িয়ে ন্যানার ডিউটি শেষ করে বিকেলবেলা অন্য জায়গায় দেখা করতে বলে। কথা মতো ন্যানা বিকেলবেলা অতীতের সাথে সেখানে দেখাও করে। অতীত ন্যানাকে বলে আমি রজনীর সাথে দেখা করেছি। সে আমাকে বলেছে তোমার সাথে কেশবের শেষ দেখা হয়েছিল। তোমার সাথে যা কিছু হয়েছে সেজন্য আমি দুঃখিত। ন্যানা তখন বলে ওঠে আমার সাথে তো কিছু হয়নি, সত্যি আমার সাথে কিচ্ছু হয়নি। আর আমি জানি আপনার কেশবের খুনিকে খুঁজছেন। কেশবের খুনি অন্য কেউ নয়, আমি নিজেই। আমি স্বীকার করছি আমি ওকে খুন করেছি। আর এখন তো আপনি সব জেনেই গেছেন, যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারেন। বলেই ন্যানা চলে যাচ্ছিল। তবে অতীত ন্যানাকে বলে আমি এতদূর পর্যন্ত যেহেতু পৌঁছে গেছি শেষটাও আমি করতে পারবো। তবে আমি স্পষ্টই বুঝতে পারছি তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছো। আমি কথা দিচ্ছি তুমি যদি আমাকে সত্যিটা বলো আমি তোমাকে সাহায্য করতে পারবো, নয়তো যদি সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যায় আমি কোনোভাবেই তোমাকে হেল্প করতে পারবো না। তাই তুমি নিশ্চিন্তে আমাকে সত্যিটা খুলে বলতে পারো ওই রাতে আসলে কি হয়েছিল। নায়না বলে জেলে আসার পর প্রথম যেদিন আমাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল কেশব সেদিন থেকে আমাকে বারবার ফলো করছিল। এরপর রজনী ম্যাডাম আমার সাথে দেখা করে আমাকে বলল রাতের বেলা তার সাথে গোপনে দেখা করতে। সে বলেছিল তার কোনো একটা কাজ আছে। মূলত ওই দিন রজনী ন্যানাকে বলেছিল আজ রাতে তুমি বড় বেড়াকে না ঘুমিয়ে ছোট বেড়াকে শোবে। রাতের বেলা আমি তোমাকে নিতে আসব। আর এই বিষয়ে কেউ যেন কিছু জানতে না পারে। নায়না বলে আমি জানতাম না ওই রাত আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাতের বেলা আমাকে ডেকে ডিসপেন্সারিতে নিয়ে যায়।
যেখানে কেশব আগে থেকে অপেক্ষা করছিল। কিন্তু রজনী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। নয়না বের হতে পারছিল না। কেশব নয়নাকে দেখা মাত্রই তার সাথে জবরদস্তি করতে শুরু করে। নয়নাও নিজেকে বাঁচাতে চেষ্টা করছে, চিৎকার করছে, কিন্তু কোনোভাবেই কেশব তাকে ছাড়ছে না। এদিকে ওই সময় মঞ্জু নয়নাকে খুঁজতে খুঁজতে এইদিকে এসে শব্দ পেয়ে দরজা খুলে ভিতরে ঢুকেই দেখে কেশব নয়নাকে রেপ করার চেষ্টা করছে। তাই মঞ্জু ও কেশবের মাথায় আঘাত করে নয়নাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেশবের সাথে ওরা দুজন কেউই পারছিল না। কেশব একবার মঞ্জুকে পেটাচ্ছে আর একবার নয়নাকে, আর এভাবে করতে করতে একসময় নয়না নিজেই কেশবের মাথায় আঘাত করে কেশবকে দুর্বল করে ফেললে মঞ্জু কেশবের গলায় তার ওড়না পেঁচিয়ে ধরে এবং নয়নাকে বলে, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, ওকে আমি দেখছি। নয়নার সাথে সাথে বাইরে বেরিয়ে আসে, আর ভিতরে মঞ্জু কেশবের গলা চেপে তাকে শ্বাসরোধ করে ফেলে। এর মধ্যে আবার রজনী এসে পড়েছিল। রজনী ভিতরে ঢুকলে কেশবকে দেখে ফেলত, তাই রজনী যেন ভিতরে ঢুকতে না পারে এই জন্য নয়না বলেছিল যে আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। তাই রজনী ভিতরে না গিয়ে নয়নাকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে গিয়েছিল। এরপর কেশবের সাথে কি হয়েছে এই ব্যাপারে নয়না কিচ্ছু জানে না। মঞ্জুর কথা শোনার পর অতীত জানতে চায় এই মঞ্জুটাকে। নয়না বলে সে অনেক পুরাতন একজন কয়েদি, কিছুদিনের মধ্যে তার সাজা শেষ হওয়ার কথা ছিল। অতীত জানতে চায় তার বাড়ি কোথায় বা কোথাও যেতে পারে, এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবে। নয়না তখন নারী কারারক্ষী রানীর কথা বলে আর এক কয়েদি নাফিসার কথা বলে যে তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি সাজা শেষে জেল থেকে বের হয়ে সে দূরে একটি পাহাড়ে চা আর ম্যাগির দোকান দিয়েছে। সব কিছু শেয়ার করার পর নয়না শুধু অতীতের কাছে জানতে চায় এখন মঞ্জুজির কোনো সমস্যা হবে না তো। তবে অতীত এই কথার কোনো জবাব না দিয়েই জেলে গিয়ে মঞ্জুর প্রোফাইল পড়তে শুরু করে, আর সেখানে মঞ্জুর ফটো দেখে অতীতের মনে পড়ে অতীত যে রাতে শম্ভুর সবজির দোকানে গিয়েছিল সেখানে শম্ভুর ফটোর নিচে মঞ্জুর ফটোটিও সে দেখেছিল। তার মানে মঞ্জুর সাথে হয়তোবা শম্ভুনাথের কোনো একটা কানেকশন নিশ্চয় আছে। তবে শম্ভুনাথকে কল করে পাওয়া যাচ্ছে না। অতীতের মনে পড়ে যে রাতে সে কারারক্ষীদের সাথে কথা বলেছিল তারা বলেছিল শম্ভুনাথ ওই রাতে কারাগারে এসেছিল, এমনকি সবজি নিয়ে বের হয়ে গেছে। শম্ভুনাথও তার জবানবন্দি দেওয়ার সময় বলেছিল কারাগারের ফটকে ওরা যেমনভাবে স্ক্রুড্রাইভার দিয়ে মারে তাতে জীবিত কোনো ব্যক্তির বের হয়ে আসা সম্ভব নয়। অতীত ধারণা করছে জীবিত ব্যক্তির বের হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মৃত ব্যক্তিকে তো নিয়ে আসা সম্ভব, কারণ মৃত ব্যক্তির গায়ে এভাবে আঘাত করলে তো মৃত ব্যক্তি কখনই শব্দ করবে না। তার মানে ঘটনা এমনটাই ঘটেছে। মঞ্জুর হাতে হয়তো কেশব খুন হয়েছে আর শম্ভুই কেশবের বডিটিকে সেখান থেকে বের করতে সাহায্য করেছে। এর মধ্যে আমরা এটাও দেখতে পাই মঞ্জু কারাগার থেকে বের হওয়ার পর শম্ভু মঞ্জুকে নিয়ে ওই পাহাড়ে চলে গিয়েছিল। এরপরই অতীত কারাগারে গিয়ে সেই নারী কয়েদি এবং নারী কারারক্ষীর সাথে কথা বলে জানতে পারে মঞ্জু কোথায় গিয়ে চায়ের দোকান দিয়েছে। সাথে সাথে অতীত সেই ঠিকানায় পৌঁছেও যায়, আর সেখানে গিয়ে মঞ্জু এবং শম্ভুনাথ দুজনকে পেয়ে যায়। শম্ভুনাথটাও বুঝতে পারছে অতীত কেন এখানে এসেছে। তারপর অতীত তাদেরকে বলে, দেখুন কেশবের খুনিকে ধরতে কমিশন আমাকে 3 দিন সময় দিয়েছে। একদিনের মধ্যে আমি রজনী, নয়না এবং সবার থেকে তথ্য বের করে ফেলেছি। বাকি একদিন আপনাদের খুঁজতে খুঁজতে চলে গেছে, আজ রাতি শেষ সময়। তাই এখন আপনি আমাকে সত্যিটা বলুন ওই রাতে আসলে কি হয়েছিল। তবে শম্ভুনাথ মঞ্জুকে কিছু বলতে দিচ্ছে না। শম্ভুনাথ অতীতকে শুনিয়ে বলছিল একটা শয়তান মানুষের জন্য পুরো ফোর্স আমাদের পিছে পড়েছে। অতীতের কথা সে শয়তান ছিল বা কি ছিল সেটা বিচার করে হত্যা করার অধিকার আপনার নেই। শম্ভুনাথের কথা আমরা কাউকে হত্যা করিনি, বধ করেছি। এখানে আমাদের ওই রাতের ঘটনাটি দেখানো হয়। ওই রাতে মঞ্জু কেশবের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার পর মনে করছিল কেশব হয়তো মারা গেছে, কিন্তু পরক্ষণই বুঝতে পারে কেশব মারা যায়নি। কেশব একসময় মঞ্জুকেই মারতে চেষ্টা করছিল। তখন নিজেকে বাঁচাতে মঞ্জু পাশে থেকে একটি সাইকেলের ভাঙা স্পোক দিয়ে কেশবের গলায় আঘাত করতে করতে কেশবকে খুন করে। এর মধ্যে রজনীরাও সেখান থেকে চলে গিয়েছিল। তাই মঞ্জু দ্রুত ওয়াশরুমে গিয়ে তার লুকিয়ে রাখা ফোন দিয়ে শম্ভুনাথকে কল করে এবং পুরো বিষয়টি খুলে বলে যে আসলে কি হয়েছে। আর সব কিছু শোনার পর শম্ভুনাথ দ্রুত কারাগারে এসে প্রথমে কেশবের বডিটিকে সেখান থেকে সরায়, আর এরপর সেখানে থাকা রক্ত এবং সকল তথ্য প্রমাণগুলো মিটিয়ে কেশবের বডিটিকে তার সবজির বস্তার মধ্যে ভরে কারাগার থেকে বের করে নিয়ে এসেছিল। আর এরপর কি হয়েছিল সেটা আমরা আগেও দেখেছি। সবকিছু শোনার পর অতীত বলে আইনের চোখে হত্যা এবং বধ দুটোই সমান। লাশ যেহেতু পাওয়া গেছে সাজা আপনাদের খাটতেই হবে। সোমনাথের কথা লাশ আপনারা পাননি, লাশ আমি আপনাদেরকে দিয়েছি। কারাগারের আশেপাশের যে বিশাল জঙ্গল আছে সেখানে যদি কেশবের মতো 10 জনকে পুঁতে রাখতাম আপনারা কোনোদিনও খুঁজে বের করতে পারতেন না। আমি ভালো করেই জানতাম সুপারিনটেন্ডেন্টের বাংলোর পিছে ব্যারাক নির্মাণের কাজ করা হবে। সুপারিনটেন্ডেন্ট তো একদিন না একদিন চলে যাবেই,
এরপর সেখানে ব্যারাক নির্মাণ করতে গিয়ে যেদিনই হোক না কেন মাটি খনন করলে সেখান থেকে বডি উদ্ধার হবে, তাই আমি জেনে বুঝে বডিটি সেখানে মাটি চাপা দিয়েছিলাম। আর এখানে আমরা এটাও দেখতে পাই শম্ভুনাথ ইচ্ছা করে সেখানে আংটিটি ফেলে এসেছিল। শম্ভুর কথা, লাশ তো প্রকাশ স্যারের বাংলোর পিছে পাওয়া গিয়েছিল, তাহলে তো সাজা তার হওয়া উচিত। আর সেখানে আপনার আংটি পাননি। শম্ভুনাথ সাথে এটাও জানায় ওই আংটিটা কেশবের নয়। মূলত প্রকাশ যে রাতে কেশবকে পেটাতে এসেছিল, আমরা আগেও দেখেছিলাম ওই রাতে আংটিতে আঘাত পাওয়ায় প্রকাশ তার হাতের থেকে আংটিটা খুলে ফেলে দিয়েছিল। আর প্রকাশ চলে যাওয়ার পর ওই আংটিটি কেশব তার হাতে পরে নিয়েছিল, যে জন্য কেশব মারা যাওয়ার পর শম্ভু কেশবের হাতে ওই আংটিটি দেখেই বুঝতে পারে এই আংটি তো প্রকাশের, কারণ সে আগেও প্রকাশের হাতে দেখেছে। আর ওই আংটি যদি লাশের সাথে থাকে বা পরবর্তী সময়ে লাশের সাথে আংটি পাওয়া যায়, তাহলে পুলিশ সন্দেহ করবে প্রকাশই হয়তো বা খুনটি করেছে। এই জন্য পরিকল্পিতভাবে প্রকাশকে ফাঁসাতেই লাশের সাথে আংটিটি ফেলে এসেছিল। কিন্তু অতীতের কথা, আমি মানছি প্রকাশ স্যার ভালো মানুষ ছিল না, কিন্তু তার জন্য নিরপরাধ একজন ব্যক্তিকে তো আর খুনি বানানো যায় না। শম্ভুর কথা, নিরপরাধ সে নয়, নিরপরাধ ছিল মঞ্জু। আর এখানেই সামনে আসে মুভির মূল টুইস্ট। মূলত আজ থেকে 28 বছর আগে যে ছেলে এবং মেয়েকে খুনের দায়ে মঞ্জুর সাজা হয়েছিল, ওই মেয়েটি প্রকাশেরই ভাতিজি ছিল। আর আমি আগেও বলেছিলাম প্রকাশ জাতপাত অনেক বেশি মানে, সে নিচু জাত পছন্দই করে না। ছেলেটি নিচু জাতের হয়, প্রকাশ ওদেরকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ধর্মশালাতে এসে পেয়ে যায়। আর সেখানে পেটাতে পেটাতে একসময় ছেলেটিকে মেরে ফেলে। এমনকি তার নিজের ভাতিজি বাধা দেওয়ার চেষ্টা করলে প্রকাশ টিফিন ক্যারিয়ার দিয়ে পিটিয়ে তার ভাতিজিকে পর্যন্ত মেরে ফেলে। আর ওই সময় সেখানে মঞ্জু এসে পড়ায়। প্রকাশ মঞ্জুর মাথায় আঘাত করে মঞ্জুকে বেহুশ করে মঞ্জুকে পুলিশে দিয়ে দেয় এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুকে খুনি সাজিয়ে জেলে পাঠিয়েছিল। তাই শম্ভুনাথের কথা, ওই সময় প্রকাশের দুজনের খুনের জন্য মঞ্জুকে সারা জীবন জেল খাটতে হয়েছে। এখন তো অন্তত একজনের খুনের জন্য প্রকাশের ঠিক ততটাই সাজা খাটা উচিত। মানে প্রকাশের যে সাজাটি মঞ্জু খেটেছে, মঞ্জুর সাজাটি এখন প্রকাশ খাটবে। সবকিছু শোনার পর অতীত ডিসাইড করে শম্ভুনাথটা যেটা করেছে তারা অন্যায় কিছু করেনি। আর প্রকাশের যে খুনের জন্য মঞ্জুকে এত বছর সাজা খাটতে হচ্ছে, তাহলে মঞ্জুর খুনের জন্য এখন প্রকাশ সাজা কেন খাটবে না? তারপর যে তথ্য প্রমাণ রয়েছে সবকিছু প্রকাশের বিরুদ্ধে, তাই অতীত প্রকাশকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে। যদিও প্রকাশ সবকিছু অস্বীকার করছিল, তারপর অতীতের কাছে সব তথ্য প্রমাণ রয়েছে। অতীত একসময় 28 বছর আগে ওই ছেলে মেয়ের খুনের বিষয়টিও সামনে আনে, যে ওই সময় তো আপনি খুন করেছিলেন, কিন্তু অন্যকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন, এখন সেই আপনাকে হয়তো ফাঁসিয়ে দিয়েছে। তাই কেশবের খুনের দায়ে প্রকাশকে জেলে পাঠানো হয়। অন্যদিকে শম্ভুনাথ আর মঞ্জু জীবনের শেষ সময়ে এসে নিজেদের মতো করে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। এখানেই মুভিটি শেষ হয়। শম্ভুনাথ যে মাস্টার প্ল্যান করে মঞ্জুর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধটি নিয়েছে, সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।